এনটিপিসির পরীক্ষা দেবে কিন্তু জিকেতে তেমন প্রিপারেশান নেই, তাই এই শর্ট টাইমে স্মার্ট রিভিশন করে নাও। মাত্র 20টি ক্লাসের মাধ্যমে আমি তোমাদের জিকেটা সম্পূর্ণটাই রিভিশন করিয়ে দেবো। এখানে কেবলমাত্র সেই প্রশ্নগুলোই তোলা হয়েছে যেগুলো ভিভিআই বলে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং পিডিএফটা আমাদের টেলিগ্রামে পাবে, সেখান থেকে তুমি তুলে নিয়ে রিভিশন করে নেবে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, যে সংস্কৃত ব্যাকরণের বিকাশ শুরু হয় পাণিনির সাথে তার ড্যাশ গ্রন্থের মাধ্যমে। মাথায় রাখবে, সংস্কৃত ব্যাকরণের বিকাশ শুরু হয়েছিল পাণিনির অষ্টাধ্যায়ী গ্রন্থের মাধ্যমেই শুরু হয়েছিল। তাহলে অষ্টাধ্যায়ী গ্রন্থটি কার লেখা? পাণিনির লেখা। আচ্ছা, সংস্কৃত ব্যাকরণের বিকাশ শুরু হয় কোন গ্রন্থের মাধ্যমে? অষ্টাধ্যায়ী গ্রন্থের মাধ্যমে। পরের প্রশ্ন, নিচের কোন শাখাগুলি টেম্পোরাল সিনথেসিস ধারণাটির ব্যাখ্যা করার চেষ্টা করে? তাহলে এই যে টেম্পোরাল সিনথেসিস ধারণাটি কিসের সঙ্গে সম্পর্কিত? ইতিহাস, হিস্ট্রি। মাথায় রাখবে, হিস্ট্রির সাথে টেম্পোরাল সিনথেসিস ধারণাটির একটা মিল রয়েছে। চলে আসি, বলছে মাধবাচার্য মাধব নিদান লিখেছিলেন যাতে রোগ নির্ণয়ের ওপর ড্যাশ অধ্যায় রয়েছে। মাথায় রাখবে, মাধবাচার্য মাধব নিদানটা লিখেছিলেন যেখানে রোগ নির্ণয়ের ওপরে 69টি অধ্যায় রয়েছে। কতগুলো? 69টি অধ্যায় রয়েছে। বলছে ড্যাশ ব্রাহ্মী ও খরষ্ট লিপির পাঠোদ্ধার করেন যা পূর্বে শিলালিপির জন্য ব্যবহৃত হতো। জেমস প্রিন্সেপ। মাথায় রাখবে, জেমস প্রিন্সেপ ব্রাহ্মী ও খরষ্ট লিপি পাঠোদ্ধার করেছিলেন যা পূর্বে শিলালিপির জন্য ব্যবহৃত হতো। কত সালে? 1838 সালে জেমস প্রিন্সেপ ব্রাহ্মী এবং খরষ্ট লিপি পাঠোদ্ধার করেছিলেন। বলছে রাজকুমারী রত্নাবলীর প্রেম কাহিনী নিয়ে রচিত সংস্কৃত একটা নাটক যার নাম হচ্ছে রত্নাবলী। তা এই রত্নাবলী কে লিখেছিলেন বলো? মাথায় রাখবে, হর্ষবর্ধন। কি বললাম? রত্নাবলী এই সংস্কৃত নাটকটা লিখেছিলেন হর্ষবর্ধন। তাহলে আর যদি বলে যে এই রত্নাবলীটা হচ্ছে কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায় রচিত। মাথায় রাখবে। আর এটা থেকে আমরা কি জানতে পারি? রাজকুমারী রত্নাবলীর প্রেম কাহিনী সম্পর্কিত তথ্য আমরা জানতে পারি। বলছে কালিদাসের বিক্রমবর্ষীয়ম নাটক নিচের কোন চরিত্র নিয়ে তৈরি? তাহলে কালিদাসের বিক্রমবর্ষীয়ম নাটকটা পুরুভাস ও উর্বশীর প্রেম কাহিনী নিয়ে তৈরি করা হয়েছিল। তাহলে বিক্রমবর্ষীয়ম নাটকটা কার লেখা? কালিদাসের লেখা, যেখান থেকে আমরা পুরুভাস এবং উর্বশীর প্রেম কাহিনী সম্পর্কে জানতে পারি। বলছে দেখো সংস্কৃতে কাশ্মীরের ইতিহাস সম্পর্কিত কলহনের রাজতরঙ্গিনী কবে রচিত হয়েছিল? মাথায় রাখবে, দ্বাদশ শতাব্দীতে। দ্বাদশ শতাব্দীতে এই কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থটা রচিত হয়। আর এই রাজতরঙ্গিনী গ্রন্থ থেকেই আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি। আচ্ছা বলো তো, রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা। এইভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। অথবা যদি বলে যে কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থটি কোন ভাষায় মানে রচনা করেছিলেন? সংস্কৃত ভাষায়। যেভাবেই ঘুরিয়ে দিক তুমি ভালো করে পিডিএফটা তুলবা, টেলিগ্রাম থেকে তুলে রিভিশন করে নেবা। বলছে আর্যভট্টের লেখা আর্যভটিয়া বইটি কোন ভাষায় রচনা করেন? তাহলে আর্যভট্টের লেখাই আর্যভটিয়া, এটা সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন আর্যভট্ট। সুশ্রুত পরিচিত ছিলেন ড্যাশ হিসাবে? দেখো ভারতীয় অস্ত্রোপচারের জনক, দেখে নিবা একটু মিস্টেক হয়ে গেছে, ভারতীয় অস্ত্রোপচারের জনক হিসাবে পরিচিত ছিলেন সুশ্রুত। বলছে মহাভারতের প্রকৃত নাম কি বলো? মহাভারতের প্রকৃত নাম হচ্ছে জয় সংহিতা। মহাভারতের প্রকৃত নাম জয় সংহিতা। তামিল কবি কাম্বন নিম্নোক্ত কোন গ্রন্থটি তামিলে অনুবাদ করেন? রামায়ণ। মাথায় রাখবে, তামিল কবি কাম্বন রামায়ণ এই গ্রন্থটা তামিল ভাষায় অনুবাদ করেছিলেন। পঞ্চতন্ত্রের রচয়িতাকে বলে দাও। পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা। মাথায় রাখবে, পঞ্চ সিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা, সাংখ্য সিদ্ধান্তের রচয়িতা ছিলেন বরাহ মিহির। বরাহ মিহির। পঞ্চ সিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা, সাংখ্য সিদ্ধান্তের রচয়িতা ছিলেন বরাহ মিহির। বলছে মনুস্মৃতি। মনুস্মৃতি গ্রন্থটি কোন ভাষায় রচিত? মনুস্মৃতি গ্রন্থটি সংস্কৃত ভাষায় রচিত। বলছে প্লিনি তার বিখ্যাত গ্রন্থ ন্যাচারাল হিস্ট্রি কোন ভাষায় লেখেন? তাহলে ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটি কার লেখা? প্লিনি। মাথায় রাখবে, এটি ল্যাটিন ভাষায় মানে প্লিনি লিখেছিলেন এটি ল্যাটিন ভাষায়।
বলছে প্রাচীনকালে রাজা অমর সিং অমর কোষ নামে যে অভিধান তৈরি করেছিলেন সেটি কোন ভাষায় রচিত? সেটা হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত, মাথায় রাখবে। বলছে কোন প্রাগ ঐতিহাসিক স্থানটিতে ভারতের প্রাচীনতম কুঁড়ে ঘরের প্রমাণ পাওয়া যায় বলো? মাথায় রাখবে পাইসর। এই পাইসরেই ভারতের প্রাচীনতম কুঁড়ে ঘরের প্রমাণ পাওয়া গিয়েছে। কালো গুহা কোন রাজ্যে রয়েছে? কালো গুহা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। কালো গুহা মহারাষ্ট্রে অবস্থিত। বলছে ভীমবেটকা গুহা কবে আবিষ্কৃত হয় বলে ফেলো? ভীমবেটকা গুহা যেটি আবিষ্কৃত হয় 1957 থেকে 58 সালে, মাথায় রাখবে অপশন বি, 1957 থেকে 58। নিম্নের কোন যুগটি স্তন্যপায়ীর যুগ হিসাবে পরিচিত? স্তন্যপায়ীর যুগ হিসাবে পরিচিত সিনোজয়িক যুগ, মাথায় রাখবে সিনোজয়িক যুগ স্তন্যপায়ীর যুগ হিসাবে পরিচিত। পরের প্রশ্ন বলছে দেখো যে সিন্ধু উপত্যকার সময়কালে কারুশিল্পের জন্য খোলগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল? নাগেশ্বর থেকে। সিন্ধু উপত্যকার সময়কালে কারুশিল্পের জন্য খোলগুলো নাগেশ্বর থেকে সংগ্রহ করা হয়েছিল। বলছে হরপ্পার শিল মোহরগুলির বেশিরভাগই ড্যাশ দিয়ে তৈরি এক ধরনের নরম পাথর যা 2x2 মাত্রার বর্গাকার এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হতো, সেটা হচ্ছে স্টেটাইট। মাথায় রাখবে স্টেটাইট নামক এক ধরনের নরম পাথর দিয়ে তৈরি, যেটা হচ্ছে 2x2 মাত্রার বর্গাকার এবং যেটা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হতো। বলছে পরের প্রশ্ন দেখো যে মহেঞ্জোদারোর খনন কার্যের ফলে যে বিখ্যাত নতর্কি নারী মূর্তিটি পাওয়া যায় তা কোন ধাতু দিয়ে তৈরি? মাথায় রাখবে ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি ছিল এই নতর্কি নারী মূর্তিটি, যেটা মহেঞ্জোদারোতে খনন কার্যের ফলে পাওয়া গিয়েছিল। বিবি লাল কত সালে মিরাটে অবস্থিত হস্তিনাপুর আবিষ্কার করেন? তাহলে এই যে হস্তিনাপুর কে আবিষ্কার করেছিল? বিবি লাল। কত সালে? 1951 সালে, যেটা কোথায় রয়েছে? মিরাট। মাথায় রাখবে মিরাটে অবস্থিত। বলছে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোন প্রাচীন শহরটি একাধিক বাঁধ নির্মাণ এবং সংযুক্ত জলাধারের জলকে প্রবাহিত করার মাধ্যমে জল সংগ্রহ ব্যবস্থাপনার বিস্তৃত ব্যবস্থার জন্য সুপরিচিত? মোদ্দা কথা বলতে চাইছে এই 4টে শহরের মধ্যে কোন শহরটা যেখানে একাধিক বাঁধ নির্মাণ এবং সংযুক্ত জলধারের জলকে প্রবাহিত করার মাধ্যমে জলকে সংগ্রহ করে রাখত এবং সেটা গ্রীষ্মের সময় চাষবাস বিভিন্ন কাজে ব্যবহার করত? কোন সময়কার বা কোন শহরের মানুষ? ধোলাবিরা। মাথায় রাখবে প্রাচীন শহর ধোলাবিরার মানুষজন কিন্তু একাধিক বাঁধ নির্মাণ করেছিল এবং সেখানে জল সংগ্রহ করে রাখতো, সংরক্ষণ করে রাখতো এবং সেটা তোমার গ্রীষ্মের সময় কাজে লাগাতো। চলো পরের প্রশ্ন বলছে যে কোন ভাষায় মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ? তাহলে বুঝতেই পারছো যে মহেঞ্জোদারো কথার অর্থ কি? মৃতের স্তূপ। আর এটা কোন ভাষায়? সিন্ধি। মাথায় রাখবে সিন্ধি ভাষায় বলা হয়েছে মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ। আদি নটরাজ মূর্তি পাথর দ্বারা নির্মিত একটি নিত্যরত পুরুষ মূর্তি, এটি নিম্নোক্ত কোথায় পাওয়া যায়? মাথায় রাখবে এটা হরপ্পায় পাওয়া যায়। এটি বলছে দেখো নিত্যরত পুরুষ মূর্তি, মাথায় রাখবে আদি নটরাজ মূর্তি, এটা হরপ্পায় পাওয়া গিয়েছিল। বলছে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি গুজরাটে অবস্থিত? মাথায় রাখবে ধোলাবিরা। কি বললাম? ধোলাবিরা, এটি হচ্ছে বর্তমানে গুজরাটে রয়েছে। বলছে হরপ্পার শিলে কোন প্রাণীর সবচেয়ে বেশি উল্লেখ পাওয়া যায়? ষাঁড়। কি বললাম? হরপ্পার শিল মোহরে সবচেয়ে বেশি পরিমাণে উল্লেখ পাওয়া যায় সেই প্রাণীটা হলো ষাঁড়। সিন্ধু সভ্যতার মানুষরা কোন দেবতার উপাসনা করতেন? পশুপতি। মাথায় রাখবে পশুপতি শিব। ঠিক আছে, শিবের উপাসনা করতেন সিন্ধু সভ্যতার মানুষজন। বলছে নিচের কোনটি ভারতীয় স্বরদর্শনের একটি অংশ? বুঝতেই পারছো এগুলো দেখে, স্বরদর্শনের মধ্যে একটা অংশ রয়েছে যার নাম হচ্ছে যোগ দর্শন। অপশন বি এখানে সঠিক উত্তর। হিন্দু ধর্মে কোন দেব বা দেবীর ছিলেন গাছেদের দেবতা, রোগ উপশমকারী এবং ধন সম্পত্তির দাতার অবিচ্ছেদ্য রূপ? তাহলে সোম দেবতা। মাথায় রাখবে হিন্দু ধর্মে সোম দেবতা ছিলেন গাছেদের দেবতা, রোগ উপশমকারী এবং ধনসম্পত্তির দাতার অবিচ্ছেদ্য রূপ। বলছে কোন বেদে সবচেয়ে বেশি শ্লোক রয়েছে? বলো। ঋগ্বেদে। মাথায় রাখবে ঋগ্বেদে সবচেয়ে বেশি শ্লোক রয়েছে।
দেখো ঋগ্বেদে একটু দেখে নিবা, ঋগ্বেদে সর্বমোট কতগুলো মন্ত্র অপ্রমাণিত বালখিল্য স্রোতের অন্তর্ভুক্ত? তাহলে তুমি এখানে প্রশ্ন যেমনই ঘুরিয়ে দিক বুঝতেই পারছো, বলতে চাইছে ঋগ্বেদে মোটমাট কতগুলো মন্ত্র রয়েছে? 1028টি, মাথায় রাখবে 1028টি। বলছে ড্যাশ সর্বপ্রথম দিল্লি শহর প্রতিষ্ঠা করে এবং এর নাম দেয় ইন্দ্রপ্রস্থ। কারা? পাণ্ডবরা। পাণ্ডবরা সর্বপ্রথম দিল্লি শহর প্রতিষ্ঠা করেন এবং এর নাম দিয়েছিল তখন ইন্দ্রপ্রস্থ। তাহলে দিল্লির প্রাচীন নাম কি ছিল? ইন্দ্রপ্রস্থ, মাথায় রাখবে। উপনিষদ শব্দে উপশব্দের অর্থ কি? উপশব্দের অর্থ হলো পাশে। উপশব্দের অর্থ পাশে। আদি হিন্দু দর্শন অনুযায়ী জীবনের কয়টি স্তর নির্ধারিত হয়? মাথায় রাখবে আদি হিন্দু দর্শন অনুযায়ী জীবনের 4টি স্তর নির্ধারিত হতো। ঠিক আছে। বলছে ভারতের জাতীয় প্রতীকের নিচে খোদিত সত্যমেব জয়তে এই শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছিল? মুন্ডক উপনিষদ থেকে, মাথায় রাখবে সত্যমেব জয়তে এই শব্দটা মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছিল। দেখো আজকে সবই তোমার মনে হচ্ছে এগুলো সবই কিন্তু প্রাচীন প্রাচীন ভারতের যে ইতিহাস সেখান থেকেই কিন্তু তোলা হয়েছে। তোমার এই প্রাচীন ভারতের ইতিহাসে পড়ে মোটমাট 2টো ক্লাস হবে। আমি তোমাদের 20টা এই স্পেশাল ক্লাস দেবো, যে তোমাদের যাদের সামনে পরীক্ষা রয়েছে তোমাদের জন্য কিন্তু খুবই উপকৃত হবে। সেই জন্য বারবার রিকোয়েস্ট করছি এই 20টা ক্লাস কিন্তু সম্পূর্ণ খুব ভালো মতো খুঁটিয়ে পড়ে মুখস্থ করে নাও। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলছে, দেখো যে নিম্নোক্ত কোন বেদে সঙ্গীত সম্পর্কিত জ্ঞান সংরক্ষিত রয়েছে? মাথায় রাখবে সামবেদে। কি বললাম? সামবেদে সঙ্গীত সম্পর্কিত জ্ঞান সংরক্ষিত রয়েছে। নিম্নোক্ত কোন উপনিষদে বসু ধৈব কুটুম্বকম শব্দটির উল্লেখ রয়েছে? মাথায় রাখো যে বসু ধৈব কুটুম্বকম শব্দটির উল্লেখ রয়েছে মহা উপনিষদে। কোন উপনিষদ? মহা উপনিষদে। সবচেয়ে প্রাচীনতম উপনিষদ কোনটি? ছান্দেজ্ঞ উপনিষদ। মাথায় রাখবে ছান্দেজ্ঞ উপনিষদ হলো সবচেয়ে প্রাচীনতম উপনিষদ। ভারতীয় দর্শন অনুসারে প্রত্যেকটি বস্তু কয়টি উপাদান দ্বারা গঠিত? 5টি। কি বললাম? ভারতীয় দর্শন অনুসারে প্রত্যেকটি বস্তুই 5টি উপাদান দ্বারা গঠিত। বলছে জৈন ধর্ম সম্পর্কিত জল মন্দির কে নির্মাণ করেছিল? জৈন ধর্ম সম্পর্কিত জল মন্দিরটা নির্মাণ করেছিল রাজা নন্দীবর্ধন। কি বললাম? রাজা নন্দীবর্ধন। পরের প্রশ্ন বলছে, দেখো যে দিগনিকায়া বা দীর্ঘ নিকায় বা দিগনিকায়া ড্যাশ সূত্র নিয়ে গঠিত, যা 3টি বিভাগে বিভক্ত, যথাক্রমে সেগুলো কি কি? শিলাখণ্ড, মহাভগ্গা এবং পাথেয়। মাথায় রাখবে দিগনিকায় 34টি সূত্র নিয়ে গঠিত, আর এই দিগনিকায় 3টি ভাগে বিভক্ত করা হয়েছে, যেগুলো শিলাখণ্ড, মহাভগ্গা, পাথেয়। নিগন্ধ নাতাপুত্র হিসাবে কে পরিচিত? মাথায় রাখবে বর্ধমান অর্থাৎ মহাবীর। মহাবীর নিগন্ধ নাথাপুত্র নামে পরিচিত ছিলেন। জৈনদের প্রার্থনা বলছে যে দেখো জৈনদের প্রার্থনা নবকার মন্ত্রে নম অরিহন্তনাম এর আক্ষরিক অর্থ কি? আদি আচ্ছা এখানে অ্যান্সারটা দেখে নাও যে আমি সমস্ত আধ্যাত্মিক গুরু এবং ঐশ্বরিক গুরুর কাছে নতজানু হই। ঠিক আছে, অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। একটু ভালো করে তুমি কিন্তু পড়ে নিবা। পরের প্রশ্ন বলছে যে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিল? ঋষভনাথ। মাথায় রাখবে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিল ঋষভনাথ। আর বলছে নিম্নের কোন রাজা জৈন ধর্মের একজন সক্রিয় অনুগামী ছিলেন? দেখো এখানে দেখেই বুঝতে পারছো খারবেল হয়ে যাবে সঠিক উত্তর, যে খারবেল জৈন ধর্মের একজন সক্রিয় অনুগামী ছিলেন। দেখো জৈন মঠগুলি কি নামে পরিচিত? মাথায় রাখবে জৈনদের মঠগুলি বাসাদিস নামে পরিচিত। বাসাদিস নামে পরিচিত। মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? মহাবীর ছিলেন শেষ অর্থাৎ 24তম তীর্থঙ্কর। তুমি আমাকে কমেন্ট করবে 23তম, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? চটপট এটা তুমি কমেন্ট করবে। আর এই সমস্ত পিডিএফই তুমি আমাদের নির্দিষ্ট একটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমাদের দেখো
এই চ্যানেলের ডেসক্রিপশনে তোমাদের হচ্ছে আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকেই তুমি কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে পিডিএফটা তুলে নিয়ে রিভিশন করে নিবা, ঠিক আছে? আর সবাই আমাদের এই মানে চ্যানেলের সঙ্গে জুড়ে যাও। আমরা কিন্তু প্রতিনিয়ত মানে এক একটা ভালো ভালো টপিক তুলে জিকের জন্য, যাদের জিকেতে কমজোরি, তোমরা যারা জিকে ভালো পারো না, ঠিক আছে, তোমাদের জিকেটাকে স্ট্রং, শক্তিশালী, শক্তপোক্ত করার জন্যই কিন্তু আমার এই চ্যানেলটা তোমাদের জন্যই কিন্তু করা। আর সবাই ভালো করে পড়বে, কেমন? রাখছি, জয় হিন্দ।